1958 সালের এক শীতের রাতে আমেরিকান এয়ারফোর্সের একটি বড় বোমারু বিমান B-47 স্ট্র্যাটোজেট ফ্লোরিডার হোমস্টেড এয়ারফোর্স বেস থেকে উড়ে আসছিল একটি সাধারণ প্রশিক্ষণ মিশনের জন্য। বিমানটির পাইলট ছিলেন কর্নেল হাওয়ার্ড রিচার্ডসন, একজন অভিজ্ঞ অফিসার যিনি তার দলের সাথে একটি সিমিউলেটেড কমব্যাট মিশন পরিচালনা করছিলেন। বিমানের ভেতর ছিল একটি বিশাল মার্ক 15 নামক হাইড্রোজেন বোমা, যার ওজন ছিল প্রায় 7,500 পাউন্ড। এটি ছিল শীতল যুদ্ধের সময়কার একটি সাধারণ রাত, যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল, আর এই ধরনের প্রশিক্ষণ ছিল তাদের প্রস্তুতির অংশ। বিমানটি উড়ছিল জর্জিয়ার আকাশে, টাইবি আইল্যান্ডের কাছাকাছি, যেখানে সমুদ্রের ঢেউগুলো ছিল শান্ত উপকূল ঘেঁষে। সেই রাত প্রায় 2টোর দিকে আকাশে উড়ছিল আরেকটি ছোট যুদ্ধবিমান F-86 সেবার, যার পাইলট ছিলেন লেফটেন্যান্ট ক্ল্যারেন্স স্টুয়ার্ট। এই দুটি বিমানই ছিল প্রশিক্ষণে, কিন্তু কেউ জানত না যে এই রুটিন মিশনটি একটি ভয়ানক দুর্ঘটনায় পরিণত হবে। রাত যখন গভীর হচ্ছিল, তখন হঠাৎ 38,000 ফুট উচ্চতায় F-86 বিমানটি রাডারে B-47কে ঠিকমতো দেখতে না পেয়ে সোজা নেমে আসে তার দিকে। এর ফলে একটি বিশাল সংঘর্ষ হয়। এতে F-86 বিমানের বাঁ দিকের উইং ভেঙে যায় এবং B-47 বিমানের ফিউল ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হয়। স্টুয়ার্ডের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তিনি ইজেক্ট করে প্যারাশুট দিয়ে নেমে আসেন জর্জিয়ার সিলভানিয়ার কাছে একটি জলাভূমিতে। সৌভাগ্যবশত তিনি বেঁচে যান, কিন্তু B-47 বিমানের অবস্থা ছিল ভয়াবহ। কর্নেল রিচার্ডসন বিমানটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু বিমানটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। তবে 20,000 ফুট উচ্চতায় এসে বিমানটি কোনো মতে স্থিতিশীল হয়। বিমানের ভেতরে ছিল সেই বিশাল বোমাটি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে যেতে পারত যদি ল্যান্ডিংয়ের সময় কোনো সমস্যা হতো। রিচার্ডসন জানতেন যে এই বোমাটি নিয়ে ল্যান্ড করলে সবাই মারা যাবে, আর সম্ভবত একটি বিশাল বিস্ফোরণ ঘটবে। তাই তিনি অনুমতি নিলেন বোমাটি ফেলে দেওয়ার জন্য, যাতে বিমানের ওজন কমে এবং নিরাপদে ল্যান্ড করা যায়। বিমানটি তখন উড়ছিল প্রায় 200 নট স্পিডে, আর বোমাটি তখনই ফেলা হলো 7,200 ফুট উচ্চতা থেকে। বোমাটি পড়ল ওয়াসাও সাউন্ডে, যা টাইবি আইল্যান্ডের কাছে একটি অগভীর সমুদ্র এলাকা, সাবানা নদীর মুখের কাছে। কোনো বিস্ফোরণ হলো না, শুধু সমুদ্রের জলে একটি ছোট্ট ঢেউ উঠল। রিচার্ডসন তার বিমানটিকে নিরাপদে ল্যান্ড করালেন হান্টার এয়ারফোর্স বেসে। এই সাহসী কাজের জন্য তাকে পরে ডিস্টিংগুইশড ফ্লাইং ক্রস দেওয়া হলো। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। সেই বোমাটি, যাকে পরে টাইবি বোম বলে ডাকা হয়, ছিল একটি থার্মোনিউক্লিয়ার অস্ত্র, যার শক্তি ছিল 3.8 মেগাটন, অর্থাৎ নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যান বোমার চেয়ে প্রায় 190 গুণ বেশি শক্তিশালী। এতে ছিল 400 পাউন্ড হাই এক্সপ্লোসিভস এবং উচ্চমাত্রার ইউরেনিয়াম। এখন বিতর্ক হলো যে এতে প্লুটোনিয়াম কোর ছিল কিনা। এয়ারফোর্সের অফিসিয়াল রেকর্ড বলে যে বোমাটি ছিল ডিসেবলড, অর্থাৎ এটিতে নিউক্লিয়ার ক্যাপসুল ছিল না, তার জায়গায় ছিল একটি সিমিউলেটেড লেড ক্যাপ। কিন্তু 1994 সালের একটি ডিক্লাসিফাইড ডকুমেন্টে পাওয়া যায় যে 1966 সালের কংগ্রেশনাল টেস্টিমনিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স WJ হাওয়ার্ড বলেছিলেন এটি ছিল একটি সম্পূর্ণ নিউক্লিয়ার অস্ত্র, প্লুটোনিয়াম ট্রিগার সহ। যদি এটি সত্যি হয়, তাহলে বোমাটি বিস্ফোরিত হলে 1 মাইলের বেশি রেডিয়াসে ফায়ারবল হতো, আর থার্মাল রেডিয়েশন 10 গুণ দূর পর্যন্ত যেত। কিন্তু এয়ারফোর্সের পরবর্তী স্টাডি বলে যে 1958 সালের ফেব্রুয়ারিতে এই ধরনের টেস্ট ফ্লাইটে নিউক্লিয়ার ক্যাপসুল অনুমোদিত ছিল না। জুন মাসে সিল্ড পিট ক্যাপসুল আসে। তবু এই বিতর্ক আজও চলমান। এখনও অনেকে ভয় পান যে বোমাটি যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কোনো দিন ক্ষয়ের কারণে বিস্ফোরিত হতে পারে। দুর্ঘটনার পরপরই ফেব্রুয়ারি 6 তারিখ থেকেই শুরু হয় একটি বিশাল সার্চ অপারেশন। এয়ারফোর্সের 27তম এক্সপ্লোজিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্কোয়াড্রন আর 100 জন নেভি কর্মী মিলে হ্যান্ডহেল্ড সোনার, গ্যালভানিক ড্র্যাগ আর কেবল সুইপস দিয়ে বোমাটির খোঁজ শুরু করেন। পানির গভীরতা ছিল 8 থেকে 40 ফুট, আর তারা আশা করেছিল যে বোমাটি সহজেই পাওয়া যাবে। কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল, বোমাটির কোনো চিহ্ন মেলে না। তারা খুঁজে পেল শুধু কয়েকটা সিভিল ওয়ারের কামানের গোলা, যাতে এখনও এক্সপ্লোসিভস আছে, কিন্তু বোমাটা না। অবশেষে এপ্রিল 16 তারিখে মিলিটারি ঘোষণা করল যে সার্চ অসফল, আর বোমাটি ইররিট্রিভেবলি লস্ট, অর্থাৎ চিরকালের জন্য হারিয়ে গেছে। এই ঘটনাটি তখন অনেকটা গোপন রাখা হয়েছিল, কারণ শীতল যুদ্ধের সময় এই ধরনের দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসলে জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতো।
সময় কেটে গেল আর টাইবি বমের গল্পটি লোককথায় পরিণত হলো। স্থানীয় লোকেরা, বিশেষ করে সাভানা আর টাইবি আইল্যান্ডের বাসিন্দারা এটিকে ব্রোকেন অ্যারো বলে ডাকে, যা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের কোড নেম। অনেকে ভয় পান যে বোমাটি যদি পানিতে ক্ষয় হয়ে যায় তাহলে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ছড়িয়ে পড়বে আর সমুদ্রের জীবন বা মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। কিন্তু 2007 সালে ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেসের রিপোর্ট বলে যে এই এলাকায় কোনো অস্বাভাবিক রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশন নেই। উচ্চ লেভেলগুলো ন্যাচারাল মোনাজাইট ডিপোজিট থেকে আসে। তবু উদ্বেগ থেকে যায়। 2001 সালে ডিপার্টমেন্ট অফ এনার্জির একটা হাইড্রোগ্রাফিক সার্ভে বলে যে বোমাটি সম্ভবত 5 থেকে 15 ফুট পলিমাটির নিচে দাফন করা আছে। পরবর্তীকালে 1998 সালে রিটায়ার্ড এয়ারফোর্স লেফটেন্যান্ট কর্নেল ডেরেক ডিউক এই ঘটনাটি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। তিনি নিজের খরচে একটি প্রাইভেট সার্চ অপারেশন শুরু করেন, বোটে গাইগার কাউন্টার নিয়ে ট্রলিং করে। 2004 সালে তিনি দাবি করেন যে তিনি বোমার সম্ভাব্য লোকেশনকে একটি ফুটবল ফিল্ডের সাইজে ন্যারো করেছেন, যেখানে রেডিয়েশন লেভেল নর্মালের চেয়ে 4 থেকে 10 গুণ বেশি। এটি ছিল লিটল টাইবি টিপের কাছে, প্রায় 1 মাইল অফশোর। খবরটি ছড়িয়ে পড়ল আর মিডিয়ায় হইচই পড়ে গেল। কিন্তু এয়ারফোর্সের একজন নিউক্লিয়ার ওয়েপন্স অ্যাডভাইজার পরে বলেন যে এই রেডিয়েশন ন্যাচারাল মোনাজাইট মিনারেল থেকে আসছে, সেই বোমা থেকে নয়। 2004 সালে আরেকটি গভর্নমেন্ট সার্চ হয় ওয়াসাও সাউন্ডে, কিন্তু কিছু পাওয়া যায় না। ডিউকের দাবিটি আজও অনেকের কাছে রহস্যময়, আর কেউ কেউ ভাবেন যে সরকার সত্যটা লুকোচ্ছে।